নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। কেন্দ্রীয় প্রকল্প না রাজ্যের প্রকল্প, এই নিয়ে তরজা চলছেই। কোন প্রকল্প বেশি ভালো, কোন প্রকল্পে মানুষ বেশি সুবিধা পাবেন, তা নিয়ে গলা ফাটাচ্ছে কেন্দ্র রাজ্য দুপক্ষই। তার সঙ্গেই চলছে দোষারোপের পালা। আয়ুষ্মান ভারত বাংলায় চালুই হয়নি, তার পরিবর্তে বাংলার নিজস্ব স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে। কিন্তু তাতে কি কাজ হচ্ছে? হয়তো হচ্ছে, কিন্তু অভিযোগের তালিকাও নেহাত ছোট নয়। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেও বাড়ি পাচ্ছেন না অনেকেই। তারা বাংলা আবাস যোজনায় আবেদন করলে কি দ্রুত বাড়ি পেয়ে যাবেন, এই আশ্বাস কি দিতে পারছে রাজ্য? আদালতে প্রশাসনিক গাফিলতির কথা মেনে নিয়েছে রাজ্য সরকার। তাহলে সুফল পাচ্ছে কোথায় মানুষ? কেন্দ্রীয় প্রকল্প হোক বা রাজ্যের, রাজ্য প্রশাসনের মাধ্যমেই তো তার সুফল পাওয়ার কথা সাধারণ মানুষের। কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে চালাচ্ছে রাজ্য সরকার, এই অভিযোগও বারবার করেছে বিরোধীরা। এই নিয়েও চলছে চাপান্তর। সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? কোথায় কিভাবে আবেদন করলে মিলবে সুবিধা? দিতে হবে না কাটমানি? কবে সুরাহা পাবে আম আদমি? আজ এই প্রশ্নেরই জবাব চায় বাংলা। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, রাজ্যের বিরুদ্ধে বিজেপির এই অভিযোগ নতুন নয়। বিজেপির সেই অভিযোগেই এবার কার্যত শিলমোহর দিল হাইকোর্ট। সমস্যার সূত্রপাত উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের লোধান পঞ্চায়েতে। প্রকল্পের ঘর পেতে আবেদন 197 জনের। আবেদন করেও কাজ না হওয়ার অভিযোগ। অগস্ট মাসে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনের রিপোর্ট পাঠানো হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এরপরই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের পক্ষের আইনজীবী বলেন, উচিত ছিল আবেদনকারীদের আবেদন গ্রহণ করা। পর্যবেক্ষণে প্রশাসনিক ত্রুটি ধরা পড়েছে। রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনকারীদের ফের আবেদন জানাতে হবে। 2 মাসের মধ্যে ভুল শুধরে পদক্ষেপ করবে প্রশাসন। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ফের একবার সরব হয়েছে বিরোধী বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পকে বাংলা আবাস যোজনার নাম দিয়ে রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। PMAYG নিচে লেখা আছে বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রীজি, গিরিরাজ সিংজি এবং রাজ্যপাল মহোদয়কে ট্যাগ করে টুইট করেছি যে পশ্চিমবাংলায় সমস্ত প্রকল্পের নাম বদল করে নিজের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্র বা রাজ্য প্রকল্প জারি হোক, আখেরে ভুগছে যাদের জন্য প্রকল্প সেই আম জনতাই। রিপাবলিক বাংলা। আমরা দেখলাম প্রতিবেদন যে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে যে ঘটনা, যে সমস্যার সূত্রপাত, সেখান থেকে 197 জন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাননি, ঘর কার্যত গায়েব, কোথাও গেল। যখন সেই প্রশ্নটাই উঠেছে, যখন জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে, তারপরই প্রশাসনিক গাফিলতির কথাটি কার্যত মেনে নিয়েছেন রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী, তিনি সেখানে কোর্টরুমের মধ্যে। এবং সেখানে এটাও বলা হয়েছে যে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছিল যে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন মেনে নেওয়া উচিত ছিল, অর্থাৎ তাদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর পাওয়ার কথা তা মেনে নেওয়া উচিত ছিল, তাদের দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি। এবং তারপরে যা যা বিষয় সেটা তো আমরা দেখলামই। কিন্তু আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। বিভিন্ন যোজনা হয়, বিভিন্ন প্রকল্প হয়, তা কেন্দ্রের হোক রাজ্যের হোক, যারা এর জন্য উপকৃত হবেন, যারা পরিষেবার আওতায় আসবেন, তারা কি আদৌ কোনোভাবে উপকৃত হচ্ছেন? তারা কি পরিষেবাটা পাচ্ছেন? এই নিয়েই আমাদের প্রশ্ন থাকবে। আজকে আমরা আমাদের আলোচনায় যাদেরকে পেয়ে গিয়েছি তাদের সঙ্গে আগে কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আজকে রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায় চৌধুরী, রয়েছেন বিজেপি মুখপাত্র প্রণয় রয়, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়, এবং সেই সঙ্গে আমরা পাচ্ছি আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। এবং যে উত্তর দিনাজপুর থেকে এই সমস্যার সূত্রপাত, সেই উত্তর দিনাজপুরের যিনি বিজেপির সাধারণ সম্পাদক, তাকেও আমরা পেয়ে গেছি, সুরজিৎ সেন, তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং প্রথমেই আমরা আসবো সুদীপ্তাদির কাছে। সুদীপ্তাদি, কোর্টরুমে দাঁড়িয়ে রাজ্যের তরফে যিনি আইনজীবী তিনি স্বীকার করে নিলেন প্রশাসনিক গাফিলতি রয়েছে, কি বলবেন? তিনি স্বীকার করলেন, ভালো লাগলো যে তিনি স্বীকার করলেন। সমস্যাটা হচ্ছে সংসদে প্রশ্ন তুললে
তথ্য নেই জানানো হচ্ছে, সেখানে রাজ্য সরকার স্বীকার করছে। অর্থাৎ কিনা একটি সরকার যার কাছে তথ্য নেই, তিনি জানেন না যে কতজন লকডাউনে বাড়ি ফিরতে পারেনি, কতজন লকডাউনে কাজ হারিয়েছে, কতজন প্রান্তিক কৃষক মারা গিয়েছে কৃষক আন্দোলনে। সেটা তো অন্য বিষয়, কারণ বলছেন তথ্য নেই, সেখানে যদি কোর্টরুমে জানানো হচ্ছে। এবং আমি আরেকটু বলে নিই, এবং শুধু বাড়ির বিষয় বলতে গেলে বলতে হয়, তথ্য নেই যে কথাটা বলছেন, বউবাজারে যে ফুটপাত বাসিনীর ছবি দেওয়া হয়েছিল বিজ্ঞাপনের ছবিতে, তিনি জানতেনই না বিষয়টা। বাড়ির অ্যালটমেন্টের যে কোনো প্রশ্ন উঠতে পারে সেই তথ্য তার কাছেও ছিল না। অর্থাৎ না, দেখা যাচ্ছে একটা এমন সরকার চলছে যার কাছে দেশের প্রান্তিক মানুষের, গরিব মানুষের তথ্য রাখার প্রয়োজন নেই, তথ্য নেই। সেখানে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 197 জন আবেদনকারী তারা তাদের ঘর পেলেন না, কিভাবে পেলেন না সেই নিয়ে প্রশ্ন করা হলো। আমি শেষ করিনি। এইবার একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এখন যে কোনো সরকারি কাজকর্ম আপনারা নিশ্চয়ই অবগত যে স্লোলি চলছে। তার মধ্যে মাত্র 6 মাস আগে এই রাজ্যে অ্যাসেম্বলি ইলেকশন গিয়েছে। অ্যাসেম্বলি ইলেকশন মানে তার আগে আমি শেষ করিনি, তার আগে একটা কোড অফ কন্ডাক্টের নিয়ম চলেছে। এই সমস্ত গেরো বাঁধিয়ে নিশ্চয়ই কাজটা করা হবে, কিন্তু কোন সরকার তো বলছিল আমরা জানি না বা তথ্য নেই। কিন্তু সেটা স্বীকার করে নিয়েছে যে প্রশাসনিক গাফিলতি ছিল। প্রণয় বাবুর কাছে আসবো। প্রণয় বাবু শুধু দেরি হওয়ার বিষয়টি সুদীপ্তা বলছেন যে দেরি হচ্ছে, কোথাও গিয়ে প্যান্ডেমিকের কথাও বলা হচ্ছে, কিন্তু যেটা আজকে বলা হয়েছে কোর্ট রুমে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী বলেছে প্রশাসনিক গাফিলতি ছিল, আবেদন মঞ্জুর হওয়া উচিত ছিল। দুটো বিষয় একেবারে কোর্টের রুমে বলা হয়েছে, সেটা কি যথেষ্ট নয় গাফিলতি হিসেবে ধরে নেওয়ার জন্য? দেখুন, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার সাথে আরও অনেকগুলো মন্ত্রকের দায়িত্বে যিনি আছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বম্বে থেকে একটা কথা বলেছেন যে আমি কথা কম বলি, কাজ বেশি করি। এবং এখানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত থেকে নবান্ন অবধি সব একদম কম্পিউটারাইজড হচ্ছে, গভর্নেন্স সিস্টেম চালু হয়েছে। 2011-তে ক্ষমতায় আসার পর 2012 শেষের দিকে বললেন 90% কাজ হয়ে গেছে, আর 2020 লাস্টের দিকে বললেন, দিদিকে বলো প্রোগ্রাম করলেন যে অনেকে নাকি অনেক উপকার পাচ্ছেন না, তার জন্য দিদিকে বলো প্রোগ্রাম করলেন। দিদিকে বলো প্রোগ্রাম করার 3-4 দিনের মধ্যে বললেন অস্বাভাবিক সাফল্য পাওয়া গেছে, প্রচুর কমপ্লেন এসছে। এইটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কম বলা। একটু বলতে হ্যাঁ বলতে আপনার সময় বলিনি বলবো। আমি তো প্রশংসা করছি, কেন আপনি উত্তেজিত হচ্ছেন? তো এইটা হচ্ছে উনি চেষ্টা করছেন। দেখুন, উনি একটা সময় বলেছিলেন সমব্যথী থেকেও টাকা নিতে হবে, অর্থাৎ উনি জানেন যে সমব্যথী যে শ্মশানে গেলে 2000 টাকা পায়, সেখান থেকেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাটমানি নেয়, এটা উনি জানেন, কিন্তু উনি বন্ধ করতে পারছেন না। এই যেটা আপনারা বলছেন এটা হচ্ছে খুব সামান্য জিনিস। এই যে 137 বা 175 যেটা বলছেন, এটা সামান্য জিনিস। আপনি যদি আরও ভালো করে হয়, দেখা যাবে যে এই সংখ্যাটা বিশাল। আর এটা না পাওয়ার কারণ মূলত দুটো, একটা রাজনৈতিক কারণ হতে পারে, বিজেপি করে বা অন্য রাজনৈতিক দল করে, এটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে তারা কাটমানি দিতে পারেনি বা কাটমানি তারা দেয়নি। এটা একদম ওপেন সিক্রেট আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে গেলে আপনাকে টাকা দিতে হবে, 20,000 দল বিরোধী দল করার বিষয়টা, অভিযোগটাও তুলে ধরছেন প্রণয় বাবু। আমি আসবো সৌম্যবাবুর কাছে। সৌম্যবাবু, আপনার কাছে জিজ্ঞাসা করবো যে এভাবেই কি তাহলে চলতে থাকবে? কারণ আমরা দেখতে পাচ্ছি কখনো রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে কেন্দ্র রাজ্যের যে প্রকল্পগুলো সেগুলো টুকছে এবং তারপর সেগুলো ইমপ্লিমেন্ট করছে, আবার কেন্দ্রের তরফ থেকে যে সমস্ত প্রকল্পগুলো রাজ্যে আসার কথা সেগুলো এখানে অর্থাৎ এ রাজ্যে ইমপ্লিমেন্টেড হচ্ছে না, কেন্দ্রের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু হেনস্থার মুখে যারা পড়ছেন তারা তো বাংলার সাধারণ মানুষ, তারা কি সত্যি প্রকল্পের আওতায় থাকছেন? থাকলেও তারা কি উপকৃত হচ্ছেন? আমি আপনার শুভ সন্ধ্যা জানাই আপনার দর্শকদের। আপনার প্রশ্নের দুটো অংশ, একটা হচ্ছে নাম বদল, দ্বিতীয় আমি যদি মোটা বুঝি, দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি। এই তো দুটো প্রশ্ন আপনার। তো দেখুন, এই উড়োখই গোবিন্দায়নম, যাহা কেন্দ্রীয় সরকার তাহাই রাজ্য সরকার। আমি আপনাকে 4টে উদাহরণ দিচ্ছি। আমি কারোর সঙ্গে তর্ক করি না, ঝগড়া করি না, শুধু শুনে রাখুন। নির্মল ভারত অভিযান কত সালে চালু হয়েছিল? 2013। দ্য নেম হ্যাজ বিন চেঞ্জ টু স্বচ্ছ ভারত অভিযান। ন্যাশনাল গার্ল চাইল্ড প্রোটেকশন 2009 চেঞ্জ টু বেটি বাঁচাও বেটি পড়াও। ন্যাশনাল গভর্নেন্স 2006 চেঞ্জ করে হলো ডিজিটাল ইন্ডিয়া। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট UPA 2 2011 নাম চেঞ্জ করে স্কিল ইন্ডিয়া। রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎ যোজনা 2005, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বিদ্যুৎ যোজনা
বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, জনধন প্রকল্প, এটা এক। পশ্চিমবঙ্গেও ঠিক একই, উড়োখই গোবিন্দায়নম, নাম দিয়েছেন প্রধানমন্ত্রী রোজগার যোজনা, এখানে নাম পরিবর্তন। এবার আসছে দুর্নীতি প্রশ্ন। আচ্ছা, আপনি আমাকে 4টে প্রকল্পের নাম বলুন পশ্চিমবঙ্গে। এখানে তৃণমূল বিজেপির বন্ধুরা বসে আছে, আমি কারোর সাথে বিতর্ক করতে রাজি। 4টে প্রকল্প, মানুষের বেনিফিশিয়ারি প্রকল্প, যেখানে দুর্নীতি হয়নি। গত 11 বছরে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো রিক্রুটমেন্ট হচ্ছে, কোর্ট একটা একটা করে কান ধরে বলে দিচ্ছে অল আর ফ্রডস। টাকা খাওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে, কাটমানি হয়েছে, স্বজন পোষণ হয়েছে, নেতা নেত্রীদের ভিডিও দেখা যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আর কত, আরেকটা জিনিস নিশ্চয়ই একমত হবেন সৌম্যবাবু, যেখানে দেখা যাচ্ছে যত যোজনা এত যোজনা, সেই যোজনাগুলো নিয়ে যখন মানুষের হয়রানি হচ্ছে তখন পিআইএল ফাইল হচ্ছে, অর্থাৎ মামলা ফাইল হচ্ছে, এবং তারপরে সেখানে কোর্টকে হস্তক্ষেপ করে সেখান থেকে নির্দেশিকা জারি করতে হচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন যে একটা প্রকল্পে একটা মানে ডাক্তাররা পর্যন্ত বলছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনার এমন প্রকল্পের নাম করা হয়েছে, অথচ সেখানে টাকা ধার্য করেছে 300 টাকা, 350 টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মানুষ 500 টাকা করে পাবে, আমরা বিরোধিতা করছি না, কিন্তু একটা অ্যাকাউন্ট যেখানে 138 জনের নাম ঢুকছে, 138 জনের টাকা বেনিফিশিয়ারি ট্রান্সফার হচ্ছে। হোয়াট ইজ গোয়িং অন? এটা কার? এটা কি রাজনীতি হচ্ছে? এটা কি গৌরবান্বিত হচ্ছে তৃণমূল না বিজেপি? কি হচ্ছে এটা? আমি এই জায়গা থেকে একটুখানি যাব সব্যসাচী বাবুর কাছে। সব্যসাচী বাবু, আপনি নিজে একজন আইনজীবী, আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে যত রকমের, সেটা নিয়োগের দুর্নীতি হোক, সেটা এই প্রকল্প সংক্রান্ত দুর্নীতি হোক, প্রশাসনিক কাজ কি আদালতে চলবে? আদালত রায় দেবে, তারপর তা নিয়ে ব্যবস্থা গ্রহণ হবে। আজকেও তো সেই ছবি ধরা পড়লো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা আবেদন করলেন তাদেরকে রাজ্যের আইনজীবী বলছেন তাদের পাওয়া উচিত ছিল, ভুল হয়ে গিয়েছে, প্রশাসনিক স্তরে ভুল, পর্যবেক্ষণে জানা গেছে যে প্রশাসনিক স্তরে ভুল হয়েছে। তাহলে সেই আবার আদালত বলছে যে না, নির্দেশ দেওয়া হচ্ছে আগামী 2 মাসের মধ্যে ব্যবস্থা নিতে হবে। তাহলে তো সেই আদালত থেকেই তাহলে কি প্রশাসন চলবে নাকি? সব্যসাচী বাবুর কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা এই প্রশ্ন নিয়েই সব্যসাচী বাবুর কাছে যাব, কিন্তু তার আগে আমরা একবার সুরজিৎ সেন, তার সঙ্গে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি যিনি উত্তর দিনাজপুরের বিজেপি সাধারণ সম্পাদক, তার সঙ্গে কথা বলবো। সুরজিৎ বাবু, কি ঘটনা ঘটেছে? একদম উত্তর দিনাজপুরের ছবিটা আপনার কাছ থেকেই শুনতে চাইবো। আপনাদের কি অভিযোগ রয়েছে? দেখুন, আজকে যে দুর্নীতির কথাটা উঠেছে, এটা তো শুধুমাত্র গোয়ালপুকুরে একটি পঞ্চায়েত, এবং আপনারা জানলে অবাক হবেন যে পঞ্চায়েতের কথা বলা হচ্ছে লোধন পঞ্চায়েত, সেটা যে ক্যাবিনেট মন্ত্রী আছে বর্তমান তৃণমূল সরকারের গোলাম রব্বানি, তার বাড়ির আধা কিলোমিটার মধ্যেই পড়ে সেই পঞ্চায়েত। এবং আপনারা এটা ভালো করে জানবেন যে যার কথা বলা হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত, যে প্রধান আনোয়ারা বেগম এবং তার হাজবেন্ড, তার স্বামী, তো এরা হচ্ছে যে মন্ত্রী আছে সেই মন্ত্রীর খুব খাস লোক। আর শুধু গোয়ালপুকুরে একটা পঞ্চায়েত নয় তো, প্রতিটি পঞ্চায়েতে একই জিনিস হচ্ছে। এবং এই যে 197 জন, আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাইবো, এই যে 197 জন তারা আবেদন করলেন এবং তারপর তাদের ঘর গায়েব বলা হচ্ছে, ঠিক কি হয়েছিল? কিভাবে হঠাৎ করে এই বিষয়টা সামনে এলো? এই আবেদন করার সময় তাদের থেকে টাকা নেওয়া হয়েছে, অগ্রিম টাকা নেওয়া হয়েছে। যাদের আবেদন করা হয়েছে তাদের থেকে অগ্রিম টাকা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে ঘর দেবো বলে। এবং যাদের থেকে নেওয়া হয়েছে তাদের যদি অবস্থা দেখেন, তারা একবেলা ঠিকমতো খেতে পায় না, তারা সমস্তটাই ওই রেশনের চালের উপরে নির্ভরশীল। তাদের থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে আগে থেকে আবেদন করবার জন্য। ভয়ঙ্কর অভিযোগ, তাদের থেকে টাকা নেওয়া হয়েছে, আগে থেকে টাকা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা পাননি বলেই আজকে আদালতে গিয়েছেন। এটা বিজেপির তরফ থেকে, উত্তর দিনাজপুরের যিনি সাধারণ সম্পাদক তার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আমরা এই অভিযোগটাকেও সামনে রাখলাম এবং কিছুক্ষণ আগে সব্যসাচী বাবুর সঙ্গে আমরা কথা বলতে চাইছিলাম, নেটওয়ার্কের জন্য বলা হচ্ছিল না। আমি একটু সব্যসাচী বাবুর কাছে যাব। সব্যসাচী বাবু, আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, যে এবার এখন যা দেখা যাচ্ছে পরিস্থিতিটা যা, তাহলে কি কদিন আগে আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে ক্লেপ্টোক্রেসি। ডেমোক্রেসি যখন ক্লেপ্টোক্রেসিতে পরিণত হয়, অর্থাৎ যদি দেখেন যে গোটা শাসন ব্যবস্থার একেবারে রন্ধ্রে যদি চৌর্যবৃত্তি ঢুকে যায়,
তখন কিন্তু গণতন্ত্রটা চৌর্যতন্ত্রে পরিণত হয়। আমাদের দেশে এই মুহূর্তে এই চৌর্যতন্ত্রের নানা রকম ফন্দি ফিকির চলছে। তার একটা বড় জায়গা হচ্ছে এই ধরনের সরকারি প্রকল্প থেকে তার সুযোগ সুবিধে পাইয়ে দেবার নাম করে যারা এর আলটিমেট বেনিফিশিয়ারি অর্থাৎ জনগণ, তাদের কাছ থেকে যে কথাটাকে বাংলায় কাটমানি বলছি বা হিন্দিতে বললে রিশওয়াত বলবো, এই কাটমানির একটা প্রাতিষ্ঠানিক রূপ আজকে গোটা দেশেই এটা কিন্তু লেগেছে। সেটা কোথাও ব্যাপম হিসেবে দেখা দিয়েছে, কোথাও সেটা টেট দুর্নীতি হিসেবে দেখা দিচ্ছে, কোথাও আবার এটা PMY স্কিমের দুর্নীতি হিসেবে দেখা দিচ্ছে, কোথাও সেটা অন্য কারুর নামে, কোথাও এটা পশ্চিমবাংলায় সরকারের যারা নেতৃত্ব তাদের নামে কোনো প্রকল্প। আমি নামে কি আসে যায় তার মধ্যে ঢুকবো না। আমি যে কথাটা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে বলছি, যে এই যে একটা প্রবণতা দেখা দিয়েছে, দেখবেন যে এখন লোকে বলে, বিভিন্ন টিভিতেও দেখছি, এই চ্যানেলেও অনেকে হয়তো বিভিন্ন সময় বলেছেন, আচ্ছা নির্বাচন বন্ধ তো কি হচ্ছে, কাজটা তো হয়ে যাচ্ছে, আচ্ছা একটু ঘুষ দিতে হচ্ছে তো কি হচ্ছে, কাজ তো করছে, টাকা খায় কিন্তু কাজ করে। আমি তো বলবো এই যে সব নেতা আছে তাদের তো দায় আছেই, আর তাদের থেকেও দায় হচ্ছে আরো বেশি করে যারা এই টাকা দিয়ে নেতাদের কাছে মাথা নিচু করছে। আরে টাকা চাইলে আপনি যদি শুনে থাকেন, কিছুক্ষণ আগে উত্তর দিনাজপুরের যিনি বিজেপির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে সুরজিৎ বাবু আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আলোচনায়, তিনি বলছিলেন যে এই যে 197 জন আবেদনকারী তারা আগে থেকে টাকা দিয়েছেন, তাহলে সেই কাটমানির অভিযোগটা কিন্তু এখানেও উঠে আসে, তার সত্ত্বেও তারা ঘর পাননি। এটাই সিস্টেম করে নিয়েছে, এটা সিস্টেম হয়ে গেছে। আজকে PMY স্কিমে যদি আপনি টাকা চান, আগে পঞ্চায়েতের দাদাদেরকে একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে টাকাটা, তবে মানে সেই টাকাটা তো আর আপনি ওই সরকারের তার থেকে সরাসরি আসবে না। সৌম্যদা কিছু বলতে চাইছেন? সব্যসাচী বাবু আপনার জন্য সৌম্যদার কোনো প্রশ্ন রয়েছে? সব্যসাচী, আমার তো তোমার আলোচনা শুনে একটা জিনিস মনে হলো, এখন মানে বেইমানিটাও ইমানদারিতে হচ্ছে না আর কি। মানে টাকা দিচ্ছে, মানে বেইমানিটাও ইমানদারিতে হচ্ছে না, মানে টাকা দেওয়ার পরেও মানে আর কত মুখ ঢাকবো লজ্জা মানুষের মধ্যে। আমি বলছি সৌম্যদা, আমার কাছে এরকম, আমি বলছি আমি সরাসরি নাম করব না, কারণ আমরা তো আইনজীবী, আমাদের প্রত্যেকেরই গোপনীয়তা রাখতে হয় কোনো মানুষের। বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে শুনতে পাই, ছেলে মেয়েদের কাছ থেকে, যে আচ্ছা আমি এই টাকাটা দিলাম, আমি বললাম ভাই FIR করলে না কেন, ওই নেতাকে গিয়ে টাকা দিয়েছি কিন্তু সেই নেতা এই করছে না। কিছু বলতে চাইছেন সুরজিৎ বাবু উত্তর দিনাজপুর থেকে রয়েছেন, সুরজিৎ সেন আমাদের সঙ্গে রয়েছেন। সুরজিৎ বাবু বলুন। জব কার্ডের জব শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, এই যে 100 দিনের কাজের যে জব কার্ড, সেই জব কার্ডগুলো আজকে তার যে জব কার্ডধারী তার কাছে থাকে না, সেই জব কার্ড থাকে হচ্ছে প্রধান এবং মেম্বারের কাছে। এবং সেই জব কার্ডের টাকা আজ অব্দি যারা সত্যিকারের উপভোক্তা তারা কিন্তু তার লাভ কোনো কিছু পাচ্ছে না। কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, তারা গরিবদের জন্য জবের ব্যবস্থা করেছে, 100 দিনের কাজের ব্যবস্থা করেছে, কিন্তু দেখা যাচ্ছে সেই জব কার্ডের নিচু তলায় যে প্রধান, মেম্বার এবং সমিতি যারা মেম্বার আছে, ওখানে তৃণমূলের যারা নেতা আছে তাদের বাড়িতে থাকছে, তাদের কাছে থাকছে, তারা সেই জব কার্ডের টাকা তুলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা তাদেরকে আগে থেকে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে, তবে তাদেরকে চেক দেওয়া হচ্ছে, যাকে তোমরা টাকা পেমেন্ট করো তবে তোমরা চেক পাবে। এবং শুধু এটা গোয়ালপুকুর বলে নয়, আপনি জব এবং সেটা পৌরসভাগুলো বাদ যাচ্ছে না। হ্যাঁ, আপনি জব কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ করছেন, কিন্তু আপনার সরকার 7 বছর আগে ক্ষমতায় আসার সময় বলেছিল এইটা হচ্ছে সবচেয়ে লজ্জার প্রকল্প, এটাকে চালিয়ে যাওয়া, এবং উনি বলেছেন এর বিকল্প ব্যবস্থা উনি করবেন। আজকে ওর কি বিকল্প ব্যবস্থা করতে পারলেন এবং আজও কেন সেই জব কার্ড করতে হচ্ছে? আচ্ছা কি সিচুয়েশন? আমরা আপনাকে দিয়েছি, আপনি আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমার প্রশ্ন যারা উপভোক্তা তারা কেন টাকা পাবে না? কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা একটা অ্যাকাউন্টে 78 জনের টাকা ঢুকবে? আপনাদের ই-গভর্নেন্স করেছেন, তারপরে একজনের অ্যাকাউন্টে 78 জনের টাকা ঢুকছে কি করে? নেতা বলেছেন খাদ্যা করার প্রকল্প, আপনি কি ব্যবস্থা করেছেন?
আমি একটু যদি সবাই চুপ করেন আমি 1 মিনিট একটা লাইন আমি একটা লাইন বলি যেটা খুব গুরুত্বপূর্ণ হবে এই বিষয়টা বোঝবার জন্য। ধরুন আজকে দুর্নীতিটা কোন জায়গায় গেছে আপনি দেখুন, এই গোটা প্রকল্পগুলো সরকারি প্রকল্প, এই প্রকল্পের কাজ ওই যে দুয়ারে সরকার, আচ্ছা এই প্রকল্পের মস্তিষ্ক প্রসূত কার? সরকারের মস্তিষ্ক প্রসূত নাকি কোনো কর্পোরেট সংস্থাকে, কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়েছিল? আজকে গ্রামে গ্রামে কারা ঘুরে বেরিয়েছেন দুয়ারে সরকার প্রজেক্ট নিয়ে? সেইটা কি তারা কি সরকারি কোনো একটা লিম্ব অফ দি গভর্নমেন্ট না? আমাদের এখানে সরকারি কাজে একেবারে যেটা আইনগতভাবে সরকারি কাজ, সেখানে বেসরকারি সংস্থার একজন মালিক যিনি একটি রাজনৈতিক দল কিনে ফেলেছেন, সেই দলের মাথাদের কিনে ফেলেছেন, তার জন্য আমাদের নির্বাচিত সরকারের কাজটার ক্ষেত্রেও তাদের কোম্পানির ছেলেদেরকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পাঠিয়ে দুয়ারে সরকার করতে গেছেন। হবে নাকি? এটাই তো দুর্নীতির আখড়া। নবান্নর মাথা থেকে যা বেরোয় আপনারা এতটাই ভয় পেয়েছিলেন যে আজ এবং এই বিপুল হারের পরে দুয়ারে সরকার প্রজেক্টটা করতে কাদের ছেলেমেয়েরা গেছিল? শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, যেখানে যোজনা, যেখানে প্রকল্প, সেখানেই বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং সেই দুর্নীতি সামাল দিতে হচ্ছে আদালতের দরজায় কড়া নেড়ে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। তার আগে শুনে নেব রাজনৈতিক মহলে বিভিন্ন কি রিয়াকশন পাওয়া যাচ্ছে এই দুর্নীতি বিষয়ক যে মামলা বা তার আশপাশে ঘোরাফেরা করছে যে সমস্ত প্রশ্ন, সেই নিয়ে কি বলছে রাজনৈতিক মহল। বাংলা আবাস যোজনার মাধ্যমে আমরা 33.7 লক্ষ বাড়ি তৈরি করেছি, আরো 25 লক্ষ অতিরিক্ত বাড়ি আমরা তৈরি করব এবং বিশেষ করে তপশিলি আদিবাসীদের জন্য আমরা 25 লক্ষ বাড়ি তৈরি করব। प्रधानमंत्री गरीब कल्याण योजना का डिस्ट्रीब्यूशन हो, वो जो प्रधानमंत्री जी ने पंजाब को दिया उसमें भी भ्रष्टाचार का काम टीएमसी के नेता वहां कर रहे हैं, ये हमको ध्यान रखना। PMAYG নিচে লেখা আছে বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রীজি, গিরিরাজ সিংজি এবং রাজ্যপাল মহোদয়কে ট্যাগ করে টুইট করেছি যে পশ্চিমবাংলায় সমস্ত প্রকল্পের নাম বদল করে নিজের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। সবাই আমরা যেটা শুনছিলাম, সব্যসাচী বাবুও বলছিলেন যে দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে এই যোজনাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্র। আমরা সেই নিয়েই কথা বলছিলাম তখন সুদীপ্তা বনাম প্রণয় বাবু, তাদের একটা তরজা শুরু হয়েছিল জব কার্ডকে সামনে রেখে। জব কার্ড নিয়ে সুদীপ্তা বলছিলেন যে কিভাবে জব কার্ড এলো তাই নিয়ে যখন কেন্দ্র সরকার তার সমালোচনা করছে, অন্যদিক থেকে প্রণয় বাবু বলছেন যে কেন তাহলে উপকৃত হবে না বাংলার সাধারণ মানুষ। আমি সেই উত্তরটাই চাইবো প্রণয় বাবুর কাছে যে কেন এই জব কার্ড নিয়ে এত সমস্যা হচ্ছে, সেই নিয়েও তো তার প্রশ্ন। আমার প্রশ্নের উত্তরটা শুদ্ধ দেবেন, আমি সেটার জন্যই আসবো প্রণয় বাবুর কাছে। 1 মিনিট সময় দিলাম। দেখুন, 100 দিনের কাজ নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে 100 দিনের কাজের টাকা কাদের কাছে যাচ্ছে, উপভোক্তা কারা। আপনি যদি দেখা যায় পশ্চিমবঙ্গে দেখা, এটা শেষ করতে না, আপনার সময় আসবে, আপনার সময় আসবে, আপনি বলবেন, টাইমে বলবেন। আপনি সেটাই তার মানে আপনি আলোচনা করতে চান না, আলোচনাটা করুন না, আলোচনাটা করুন না। আপনি তো বলেন খাদ্যা করার প্রকল্প, আপনি সেটা দিয়ে শুরু করুন। সেটাই বলছি, শুনুন আমার একটা অভিজ্ঞতা বলছি। আমাকে একজন ব্যাংক ম্যানেজার আমার পরিচিত, তিনি বললেন যে একজন ব্যাংক থেকে লোন নিয়েছে, শোধ করছেন না। কিছুদিন পরে তিনি তার বাড়িতে গিয়ে দেখলেন যে তার জব কার্ডের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, অথচ লোন নিয়ে রেখেছে, শোধ করছে না। তার বাড়িতে গিয়ে সে অবাক, তার কারণ দেখা যাচ্ছে সে লোকটি কলকাতা শহরে চাকরি করে, অথচ তার গ্রামে জব কার্ড করা আছে, প্রতি মাসে জব কার্ডে তার টাকা ঢুকছে। যখন সে ভয় দেখিয়েছে, সে বলছে কি করব দাদা, এই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে একটা টাকা রেখে বাকি টাকা আমাকে দিয়ে দিতে হয়। এইটা হচ্ছে বাস্তবতা পশ্চিমবঙ্গে। জব কার্ড যাদের আছে, যারা উপভোক্তা, তারা যদি টাকা পায় তাদের কাছে কোনো অসুবিধা নেই, পাওয়া উচিত, তাদের আরো বেশি পাওয়া উচিত। কিন্তু মুশকিলটা হচ্ছে দুর্নীতিটা এমন জায়গায় আছে, দেখানো হচ্ছে কাউকে অ্যাকাউন্টে টাকা ঢুকছে অন্য কারোর কাছে, এইটা হচ্ছে বাস্তবতা। আমার প্রশ্ন ছিল, ওনারা বলেছিলেন এই 100 দিনে এনআরইজি প্রকল্পটা হচ্ছে 75 বছর পরে একটা লজ্জার প্রকল্প, 70 বছর পরে এই খাদ্যা করার প্রকল্প পরিবর্তন
করতে সকল মানুষের কাজে হাত দেবেন, সবার বিকাশ হবে। কোন বিকাশ হলো যার জন্য এখনো এই প্রজেক্টে চালিয়ে যাচ্ছে এবং এর দুর্নীতির আলোচনা হচ্ছে? এর বিকল্প কিছু করতে পারলেন না কেন? আমাকে মানুষের যাদের চাকরি এলো না কেন? এইটা ছিল আমার প্রশ্নটা, উনি এড়িয়ে গেলেন। আচ্ছা, আমি আপনার কাছে আবারও আসবো, এর পরেও আসবো। আমি জানতে চাইবো যে দুর্নীতির বিষয়টা এভাবে উঠে আসছে কেন? আপনি এবার আমাদের বলুন তো, দুর্নীতির বিষয়টা বারবার উঠে আসছে, কোর্টরুমে দাঁড়িয়ে বলছেন যে পরিদর্শনে গিয়েছিল, পরিদর্শনের রিপোর্ট কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোই হয়নি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়টা। এটা নিয়ে কি বলবেন? দুর্নীতি প্রশ্নে কি বলবেন সুদীপ্তা? আপনাকে আরো 1 মিনিট সময় দিলাম, বলুন। দেখুন, দুর্নীতি নিয়ে একটা অভিযোগ করা হয়েছে, আগে সেটা যদি এস্টাবলিশড হয় তখন দেখা যাবে। সেটা ত্রিপুরাতেও বলা হচ্ছে যে ত্রিপুরা সরকার ত্রিপুরাতে গিয়েছে, আগে এস্টাবলিশ হোক, আগে রায় বেরোক। কেউ বলেছেন এখন রায় বেরোয়নি, রায়টা কোথায়? হাইকোর্ট যখন সিএজি অডিট দিল, কেন আপনাদের সরকার বিরোধিতা করলো? সিএজি যদি অডিট করে অসুবিধাটা কোথায়? কোর্টের কথা যদি আমি বলি, সিএজি যদি বার করে তার জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে? যদি সিএজি এত ভালো তাহলে পিএম কেয়ার সিএজি না বাইরে কেন? পিএম কেয়ার সিএজি না বাইরে কেন? তাহলে সিএজি কেন আটকাচ্ছে? যদি সিএজি তে এত ভরসা, আমি যাব আপনি আমি যাব সুরজিৎ বাবুর কাছে যাব, সুরজিৎ বাবুর কাছে যাব, তার আগে একটু সৌম্য বাবু। আচ্ছা ঠিক আছে, সৌম্য বাবু বলুন, 1 মিনিট সময় দিলাম। আপনারা গভীরে যাচ্ছেন না, গভীরে গেলে বুঝতে পারবেন যে কেন গত 11 বছরে পশ্চিমবাংলায় এই যে সোশিও ইকোনমিক কন্ডিশনের মানে ইরোশন হয়েছে। আপনি বেনিফিশিয়ারি রাজনীতিতে পলিটিসাইজ করেছেন এমনভাবে মানুষকে যে এই প্রকল্পগুলো থেকে একটা রোজগারের কারখানা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে গত 10 বছরে বেকারের কারখানা তৈরি হয়েছে। আপনি বলুন যে 1,87,000 কোটি টাকা ঋণ ছিল যেদিন সরকারে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে সেই ঋণটা গিয়ে দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি টাকা। একটা শিশু যদি জন্মগ্রহণ করে তার মাথার উপরে ঋণের বোঝা 55,000 টাকা, পৃথিবীর আকাশে বাতাসে নিঃশ্বাস নেওয়ার আগে। আজকে 5.5 লক্ষ সরকারি পোস্ট অ্যাবলিশ হয়ে গেছে পশ্চিমবাংলায়, চাকরি নেই, এসএসসিতে দুর্নীতি, টেটে দুর্নীতি, সমস্ত জায়গায়। তো এই মানুষগুলোর কাছে এখন টাকা রোজগার, বেনিফিশিয়ারি রাজনীতিটা পশ্চিমবঙ্গের এমন শিল্পায়নের রূপ নিয়েছে, শিল্পটা এসে দাঁড়িয়েছে যে সরকারি দলের সঙ্গে থাকলেই টাকা রোজগার করা যাবে, সেটা পঞ্চায়েত হোক, পুরসভা হোক, কর্পোরেশন হোক, শুধু টাকা তোলো আর টাকা তোলো, মানি অ্যান্ড মানি অ্যান্ড মানি, এইটা থেকেই হচ্ছে রাজনীতি। সময় শেষ। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে সরকারি দলের সঙ্গে থাকলেই তবে সুবিধা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, এই ধরনের কথা বারবার উঠে আসছে, অভিযোগ উঠে আসছে। সুরজিৎ বাবু কিছু বলছিলেন, সুরজিৎ বাবু। আমি বলছি যে শুধু জব কার্ড নয়, ঘর নয়, প্রতিটি ক্ষেত্রে এখানে দুর্নীতি চলছে। রাস্তা না তৈরি করে সেই রাস্তার ছবি উঠিয়ে দিয়ে সেই রাস্তারও টাকা নেওয়া হচ্ছে। রাস্তার মধ্যে শুধুমাত্র একমাত্র প্লোভ দিয়ে পুরো লক্ষ লক্ষ টাকা এখানে নয়ছয় করা হচ্ছে, যার সাথে তৃণমূলের উচ্চ নেতৃত্ব থেকে একদম নিচু তলার নেতৃত্ব পর্যন্ত জড়িত আছে। কোথা থেকে তদন্ত হবে? কে করবে তদন্ত? কোনো সময় আমরা দেখলাম না এই বাংলাতে সুষ্ঠু তদন্ত হয়ে কোনো জিনিস আজ অব্দি সফলভাবে মানুষ বিচার পেয়েছে। এই বাংলাদেশে সেটা সম্ভব না, কারণ মিথ্যাচার দুর্নীতিতে নোবেল পাওয়া উচিত তৃণমূলকে। যেভাবে 3 বছর আগে সুরজিৎবাবু মেনে নিলাম তো নোবেল পাওয়া তৃণমূলের 2টি গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছিল, মনে আছে? কথা বলছেন সুরজিৎ বাবু। আসবো সৌম্যবাবু, আসবো তার আগে সব্যসাচী বাবুর কাছে যাবো। 1 মিনিট সময় দিচ্ছি। মজার কথা বলি, গত কয়েক বছর আগে কেওড়াতলা মহাশ্মশানে ওই মৃতদেহের যে খাট, বিছানা, ফুল, এইসবের বকরা নিয়ে কাদের মধ্যে ভাগ হবে, মানুষের 2টো গ্রুপের মধ্যে মারপিট হয়েছিল শাসক দলের, আমাদের মনে পড়ছে। সৌমদা যে কথাটা বলছিলেন চাকরি নেই, যুবক বেকাররা কোথায় যাবেন? আজকে সরকার গতকাল একটা আমি নোটিফিকেশন দেখছি, কনসালটেন্ট অ্যাপয়েন্ট করবেন, সব বলছেন রিটায়ার্ড লোকেদের মধ্যে থেকে নেবেন। পার্মানেন্ট পদ অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার হয় তাদের অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে ওই নীলজামা পরিয়ে লাঠি ধরে দাঁড় করিয়ে দাও,
পুলিশ গুন্ডামি করার জন্য, তোলাবাজি করো সরকারিভাবে, আর নয়তো এই সব তৃণমূল কংগ্রেস করে কাটমানি করো। অনেকে এখন গ্রামে গঞ্জে শহরে জিজ্ঞেস করে, ভাই ছেলে কি করে, বলে আমি তৃণমূল করি। তৃণমূল করা মানে হচ্ছে কিছু করা, অর্থাৎ করে যখন ওখান থেকে কিছু না কিছু তো আসে, তাই জন্য তৃণমূল করে, এমনি এমনি কেউ তৃণমূল করে না। প্রশ্ন হচ্ছে এই সংস্কৃতিকে যদি আটকাতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে বাংলার বেকারদেরকে চাকরি দিতে হবে। চাকরি দিতে হবে, যোজনার আওতায় আনতে হবে। এই নিয়ে যখন বারবার দাবি জানানো হয় তখনই একটা দুর্নীতির বিষয় চাপা পড়ে না বা তার রেশ কাটে না, তার মধ্যেই আরো একটি দুর্নীতি চলে আসে আইনের কাছে এবং কোর্টের কাছে। আমরা এই নিয়ে সৌম্যদার কাছে যাব, সৌম্যবাবুর কাছে। সৌম্যবাবু, আপনি বলুন তো, যে আজকে যখন চাকরির দাবি করা হচ্ছে, চাকরি নিয়ে যখন বলা হচ্ছে এই বাংলায় চাকরি নেই, তখন সেই চাকরি প্রার্থীরাও আজকে কোর্টের দরজায় দাঁড়িয়ে, যারা যোজনার জন্য উপভোক্তা হিসেবে যাচ্ছেন তারাও কোর্টের দরজায় দাঁড়িয়ে। তাহলে কি হচ্ছে গোটা বাংলায়, কি হচ্ছে? আমি আপনাকে বলি, দেখুন এই সরকারটাকে যখন মানুষ নিয়ে এসেছিল 2011 সালে, আমরাও সেই সরকারের সঙ্গে ছিলাম, সবাই একটা আশা নিয়ে এসেছিল যে পশ্চিমবাংলার একটা পরিবর্তন হবে। পরিবর্তন ইন দ্য সেন্স হোল পরিবর্তন হবে, মানুষের কোয়ালিটি অফ লাইফ বাড়বে, মানুষের পারচেজিং ক্যাপাসিটি বাড়বে, এমপ্লয়মেন্ট হবে, এই তো উদ্দেশ্য ছিল। আমার কথা হচ্ছে আজকে আপনি বলুন যে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? প্রায়োরিটি কি পাড়ার ক্লাব না আইটি হাব? আজকে প্রায়োরিটি কি রাজারহাট 2? প্রায়োরিটি কি হওয়া উচিত ছিল না একটার পর ইনফোসিস, আরেকটা আমার রাজ্য থেকে কোম্পানিগুলো চলে যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃদ্ধাবাসে পরিণত হয়েছে, সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ কেউ সিয়াটেলে যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোরে যাচ্ছে, কেউ পুনাতে যাচ্ছে, কেউ হায়দ্রাবাদে যাচ্ছে। আমার রাজ্য থেকে পলায়ন হচ্ছে মেধার, আমার রাজ্য থেকে শ্রমিকরা পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে। তাহলে আমরা কি নিদর্শন? আমরা দেখুন সরকার আসবে, সরকার চলে যাবে। আমি সরকারের সমালোচনা করতে পেরেছি, কোনো ব্যক্তি রাজনীতির বিরুদ্ধে আসেনি, কিন্তু আপনি আমাকে বলুন এই রাজ্যতে 12টা, আপনি 5টা বিজনেস সামিট করেছেন, আলো জ্বলেছে, নাটক হয়েছে, গান হয়েছে, লাইট জ্বলেছে, অনেক সামিটে লোক এসছে, 12.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টের কথা বলেছেন। আজকে সেই ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে নেই। 2টো কোম্পানির নাম বলুন, সেখানে 5000 লোকের কাজ হয়েছে। ইনভেস্টমেন্ট শূন্য পশ্চিমবঙ্গে, আর বেনিফিশিয়ারি রাজনীতি করে মানুষকে খুশি করছেন। একটার পর একটা বেকার তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়, আর মানুষ ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। কোথায় যাবে মানুষগুলো? অন্ধকার, সামনে অন্ধকার, 3টে প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এটার বিরুদ্ধে আপনাদের বলতে হবে, সবাইকে বলতে হবে, আপনারা জাগ্রত হন, সবাই বলুন। একদমই তাই। এবং যখন এতটা সমস্যা রয়েছে, সেই সমস্যায় কিছুটা হলেও কোনো কোনো প্রকল্প যখন আশার আলো দেখানো হচ্ছে, সেই প্রকল্পগুলোকে সামনে রেখে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনের আগে যখন বিভিন্ন সময়, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন বিভিন্ন ক্যাম্পেইন করতেন, প্রি পোল ক্যাম্পেইনগুলো করতেন, অর্থাৎ ভোটের আগে প্রচার, তখন তিনি বলেছেন যে এই যে আবাস যোজনার বিষয়টি, বাংলা আবাস যোজনায় সবাই পাকা বাড়ি পাবে, স্বাস্থ্যসাথী, যেটা স্বাস্থ্যসাথী মুখ্যমন্ত্রীর সাধের স্বপ্নের প্রকল্প, তা নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো হয়রানি না হয় সেই সমস্ত বারবার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কোথায় গিয়ে ঠেকেছে মানুষের হয়রানি, সেটা কিন্তু আবার অনেক মানুষ উপকৃত হয়েছে, এটাও যেরকম ঠিক, মানুষের হয়রানির ছবিটাও কিন্তু উঠে এসেছে বারবার এই প্রকল্পগুলোকে সামনে রেখেই। আমরা দেখে নেব তাদের কি প্রতিক্রিয়া। সব খালি পড়ে রয়েছে ওপরে, আবার বলছে না স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া। আমি বললাম যে আমাকে লিখিতে দিন, বলে না আমার লিখিতে দেবো না। আর এটা আমি দিদিকে কমপ্লেন করব, দিদিকে আমি নিচে করব, গিয়ে করবো। দেখালাম, দেখাবার পরে বলছি যে স্বাস্থ্য কার্ডে আমাদের হবে না, আমাদের ক্যাশ টাকা দিতে, টাকা দিলে তারা ভর্তি নেওয়া। কিশোরীতে ভর্তি করার পর পাক্কা 5 ঘন্টা সময় লেগেছে, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে, নাকি ফর্ম ফিল আপ এসব করতে পাক্কা 5 ঘন্টা সময় লেগেছে। পেশেন্ট ওইভাবে পড়েছিল, অনলি ফর শুধু ব্লাড টেস্ট হয়েছে, ঠিক আছে, সেই দিন আর কিছু হয়নি। আমরা শুনলাম স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা মানুষ তারা কিভাবে হয়রানির শিকার হয়েছেন, এবং এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টে, এবং সেই মামলাও এখনো পর্যন্ত বিচারাধীন। সেই জায়গা থেকেই আমি আসি প্রণয় বাবুর কাছে। প্রণয় বাবু, আমরা দেখেছি যে আপনাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে কেন্দ্রের বিভিন্ন যোজনা তা বাংলায় এলে হয় সেটাকে হাইজ্যাক করা হয় অথবা তাকে আটকে দেওয়া হয়। এই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলা হয়েছে বাংলা আবাস যোজনায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই যেটা আয়ুষ্মান ভারত তা বাংলা আনা হয়নি। এই যে এই হাইজ্যাকিং এর প্রসঙ্গ, সেই বিষয়টা কি এখনো আপনারা রেখেছেন? অর্থাৎ এই অভিযোগটা কি এখনো আপনাদের কাছে রয়েছে? আপনারা সেই অভিযোগ তুলবেন এখনো? দেখুন, যে কোনো প্রকল্প হচ্ছে সেটা মানুষের জন্য, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, আর আয়ুষ্মান ভারত হোক, আর স্বাস্থ্যসাথী হোক। কিন্তু সমস্যাটা যে প্রজেক্টই হোক, সেই প্রজেক্টটা ভাইবেল কিনা, আমি যে প্রজেক্টটা আনছি সেটা দিয়ে প্রকৃতপক্ষে মানুষের উপকার করা যাবে কিনা। এই যে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালে সব কিছু ফ্রি, সব ওষুধ থেকে শুরু করে সব কিছু ফ্রি। সব কিছু যদি ফ্রি থাকে তাহলে আবার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড কেন?
এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসা হলো, আমি আমার অভিজ্ঞতা বলছি, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি পরিচালিত একটি গভর্নমেন্টের স্বাস্থ্যকেন্দ্র, সেখানে 1 মাস আগে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একজন অ্যাডমিশন হয়েছে। সেখানে ঢোকার পরেই তাকে 11,000 টাকার ওষুধ কিনতে হয়েছে। তারপরে যখন আমরা গিয়ে তাদেরকে চেপে ধরলাম কেন সরকারি জায়গাতে স্বাস্থ্যসাথী কার্ডে কেন দেওয়া হবে না, পাঠানো হলো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সামান্য 6,000 টাকার একটা ডিসকাউন্ট করলেন। এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যসাথী কার্ড 5 লাখ টাকা সব ফ্রি, এমনকি মিউনিসিপ্যালিটি পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে সেখানে 50,000 টাকা, 40,000 টাকা, 60,000 টাকা তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা, নীল রঙের কার্ডটা মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, হয় উনি বলুন যে না এটা কাজ করবে না, আর যদি বলেন যে কাজ করবে তাহলে এইটা বেসরকারি প্রতিষ্ঠান তো ছেড়ে দিলাম, আপনি বেসরকারি প্রতিষ্ঠানে যান, সিরিয়াস পেশেন্টকে নিয়ে যান, যখনই স্বাস্থ্যসাথী কার্ড না বেড নেই, ডাক্তার নেই, বেড নেই। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কি হচ্ছে? এই যে জায়গাগুলো আছে আমরা বলছি এটা বন্ধ হওয়া উচিত, যেটা ফিজিবল। স্বাস্থ্যসাথী কার্ড 10 কোটি মানুষকে আপনার দেওয়ার দরকার নেই। যদি 3 কোটি মানুষকে দেন, 3 কোটি মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের রিইম্বার্সমেন্ট করার জন্য যে টাকা দরকার সেই বাজেট অ্যালোকেশন করুন। ঠিক এই জায়গা থেকে সুদীপ্তার কাছে আসবো। সুদীপ্তা, তাহলে কি যতজন মানুষের সত্যি প্রয়োজন তাদের কাছে আসল বিষয়টি পরিষেবাটি না গিয়ে বা প্রকল্পের আওতায় তারা থাকতে না পেরে অন্য মানুষ যারা কাটমানি দিচ্ছে বা যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলোকে সামনে রেখে যারা এগিয়ে যেতে পারছে তারাই পাচ্ছে, উপকৃত হচ্ছে? আমি প্রথমে বলি, নাম বদলের যে কথাগুলি বলছে সেটা আগে সেটা ক্লিয়ার করে দিই। বাংলায় শস্য বীমা প্রকল্প 2018-তে হয়েছে, আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2019-এ ইলেকশন জিতবার পরে হয়েছে। তাহলে দুটো কিছুতেই এক হচ্ছে না। একটা আগেই চালু হয়েছে, তো একটা চালু হওয়ার প্রায় 1.5 বছর পরে আর একটা চালু হয়েছে, দুটো এক হচ্ছে না। এক পয়েন্ট গেল, প্রথম পয়েন্ট। এইবারে আসছে কাটমানির কথা। এত গোটা ইলেকশন জুড়ে সারা দিল্লি থেকে ভারতবর্ষ থেকে বিভিন্ন নেতা উড়ে এসে যে কাটমানি কাটমানি কাটমানি, এবং আজও এই চ্যানেলে বসে শুনতে হচ্ছে কাটমানি। সেই কাটমানির তত্ত্বকে এস্টাবলিশড হয়েছে, সিএজি তদন্ত করতে বলা হয়েছে। সিএজি তদন্ত থেকে আদালতের কথা যদি আসে তাহলে বলতে হয় মুখ্যমন্ত্রী বলেছে। সময় আমাদের শেষ হয়ে গেছে, একদম সময় শেষ। একবার সৌম্যবাবুর কাছে আসবো। সৌম্যবাবু একবার সৌম্যবাবুর কাছে আসবো। যখন আমাদের রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন আদালতের দ্বারস্থ তাদেরকে কেন্দ্রীয় সরকারের থেকে একজনের অ্যাকাউন্টে 73 জনের টাকা ঢুকছে। এরপরে কি বলবেন আপনি? লক্ষ্মীর ভান্ডারের টাকা একজনের অ্যাকাউন্টে 73 জনের টাকা ঢুকছে, এরপরে কি এস্টাবলিশ করবেন আপনি? একদম সৌম্যবাবুর কাছে একটু যাব। সৌম্যবাবু আপনি বলুন, 30 সেকেন্ড সময় দিলাম আপনাকে। দেখুন, এই যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মানে তার বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না, তার বিরুদ্ধে কোনো বলা যাবে না, এটা কখনো হতে পারে না। দুর্নীতি হবে তাহলে বলতে পারবো না, মানে আমি ভোটে জিতেছি মানে দিস ইজ পারমিসেবল, ইউ ক্যানট কোয়েশ্চেন, ইউ ক্যানট রেজ কোয়েশ্চেন। এটা হয় না, এটা হতে পারে না সুদীপ্তা। কিন্তু কথা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক কথা বলা হচ্ছিল। দুটো কোম্পানিকে তো আপনারা দিয়েছেন। আপনি বলুন না, সারা পশ্চিমবঙ্গে 10 কোটি লোকের যদি পরিবার পিছু 4 জন থাকে, 2.5 কোটি লোকের, আমাকে সিম্পল অঙ্ক বুঝিয়ে দিন যে 30,000 কোটি টাকা শুধুমাত্র দুটো কোম্পানিকে আপনাকে প্রিমিয়াম দিতে হবে, যেখানে স্বাস্থ্য খাতে বাজেট হচ্ছে 10,000 কোটি টাকার কাছাকাছি। কোথায় কি কাকে ভাওতা দিচ্ছে? সময় শেষ। সব্যসাচী বাবুর কাছে যাব, 30 সেকেন্ড সময়। সব্যসাচী বাবু আপনি কিছু বলছিলেন? আমি যেটা বলছিলাম যে একটা প্রবণতা এসছে না, প্রথমেই বলে দিলাম যে নির্বাচনে জিতেছি মানে কোনো দুর্নীতি ফুর্নীতি কিচ্ছু নেই, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক চোর জিতেছে নির্বাচনে, কিন্তু নির্বাচনে জিতলেই সেটাকে চুরির কোনো আবার অন্য কিছু হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার প্রকল্পগুলোর রূপ, একটা প্রকল্পের কথা একটু উল্লেখ করব, এটা একটু ওই এমআইজি এলআইজি যেসব আপনার হাউজিং, এটা হচ্ছে আমাদের হিডকো করছেন বেঙ্গল সুখবৃষ্টির যে প্রজেক্ট রয়েছে, সেখানে এমআইজি গ্রুপের লোকেরা টাকা দিয়েছে, আমাদের সময় শেষ। সব্যসাচী বাবু এগুলো দিতে পারছে না। আমাদের সময় শেষ। এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেখান থেকে অনেকগুলো প্রশ্ন এখনো পর্যন্ত তার উত্তর সত্যি নেই। এবং যারা আম মানুষ, আম জনতা, তারা কি সত্যি এর প্রকল্পের আওতায় আসা যে সুবিধা সেগুলো পাচ্ছেন? কবে পাবেন? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেক প্যানেলিস্টকে আমাদের আলোচনায় আসার জন্য। আমরা এই সেগমেন্ট অর্থাৎ আমাদের আলোচনা এখানেই শেষ করছি। এরপর অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা। ফিরে আসছি আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্টে, সঙ্গে থাকুন।
জবাব চাই বাংলার ব্রেকিং নিউজ সেগমেন্টে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং গৌতম আদানির মধ্যে সাক্ষাৎ, নবান্নে দুজনের মধ্যে আলোচনা, রাজ্যে শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা, এপ্রিলে রাজ্যে শিল্প সম্মেলনে যোগ, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন গৌতম আদানি। সাক্ষাতের ছবি পোস্ট করে টুইট। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভ্রাংশু, কি জানা যাচ্ছে এই সাক্ষাৎ সম্পর্কে? দেখো, আজকে যে সাক্ষাৎ করা হয়েছে সেটা নিজেই টুইট করেছেন গৌতম আদানি। আদানি গ্রুপের যে প্রেসিডেন্ট গৌতম আদানি প্রেসিডেন্ট যেটা বলেছেন যে প্রায় 1.5 ঘন্টা নবান্নে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে হবে আজকের রাজ্যের যে ভবিষ্যৎ শিল্প সম্ভাবনার সর্ববৃহৎ সবথেকে বড় খবর এটা যে খোদ গৌতম আদানি এসছেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2 ঘন্টার প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেছেন এবং নিজে তিনি সেটাকে টুইট করে বলছেন যে আমরা বৈঠক করলাম, একটা ইতিবাচক দিকের কথা বলছেন। মনে রাখতে হবে এই এপ্রিলের 20-21 তারিখ যে বিশ্ববঙ্গ যে বাণিজ্য সামিট হচ্ছে, সেই সামিটে যে উপস্থিত থাকবেন, যিনি উদ্বোধন করবেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে যে প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী বলেছেন আমি আসবো। এই অবস্থায় দাঁড়িয়ে গৌতম আদানির এখানে আসা, রাজ্যে আসা, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করা, রাজ্যের যে শিল্প সম্ভাবনার ভবিষ্যতের কথা বারবার করে বলা হচ্ছে, সেই সম্ভাবনাটাকে ক্ষেত্রে একটা বিশাল একটা দিক খুলে দেবে। মনে রাখতে হবে গৌতম আদানির সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে বারংবার বিভিন্নভাবে কথা হয় এবং বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে বলা হয় গৌতম আদানি নিয়ে নানা কথা ওঠে, প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে বিভিন্ন লোকের যে বক্তব্যগুলো ওঠে, যে প্রশ্নগুলো ওঠে, সিপিএম থেকে বলা হয়, তৃণমূলের থেকেও বলা হয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কথাটা বলা হচ্ছে গৌতম আদানি খোদ আসছেন নবান্নে এসে বলছেন এপ্রিলে যে বৈঠক হবে, যে বাণিজ্য সামিট হবে, বিশ্ব বাণিজ্য সামিট হবে বাংলায়, সেখানে তিনি এসে বলছেন আমি এখানে গিয়ে বাংলায় এসে আমরা বাংলায় কথা বলবো, আমরা এখানে শিল্পক্ষেত্রে গড়ে তুলবো, বিভিন্ন জায়গায় আমরা আর্থিক দেব। এই জায়গাটা দাঁড়িয়ে আজকের ক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় সংবাদ বাংলার ক্ষেত্রে, এর থেকে বড় বাণিজ্য সংবাদ বাংলায় আর নেই। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যদি এই যে জায়গাটা, এই যে নতুন ক্ষেত্রের যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এর আগে মুকেশ আম্বানি এসেছিলেন মমতা ক্ষেত্রে, রাজ্যের ভারত তো বটেই, বিশ্বের একজন বড় ব্যবসায়ী, ঠিক সেই জায়গায় এখন গৌতম আদানি আসছেন রাজ্যে এবং তিনি নিজে মুখে স্বীকার করছেন, নিজে মুখে জানাচ্ছেন যে রাজ্যে আমরা বিনিয়োগ করব এবং সেটাকে টুইট করছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। এবং এই ক্ষেত্রে বলবো রাজনীতির যে কথা বলা যায়, তৃণমূল বিজেপির যে রাজনীতি, এখানেও কিন্তু একটা আশ্চর্য সমাপতন ঘটছে, এটা জানতে হবে আমাদের। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার ক্ষেত্রে যে এটা একটা বড় দিক উঠে আসছে সেটা মনে রাখতে হবে। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম, সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন। এর পাশাপাশি আমাদের কাছে যে খবর উঠে আসছে, ব্রেকিং নিউজ, মেরামতের কারণে হাওড়া শাখায় একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল, উত্তর পশ্চিম শাখায় বাতিল ট্রেন, বাতিল হাওড়া যোধপুর এক্সপ্রেস, একাধিক ট্রেনের যাত্রাপথ বদল, রুট বদল বিকানের কলকাতা এক্সপ্রেসের। ইতিমধ্যেই যে খবর উঠে আসছে, মেরামতের কারণে হাওড়া শাখায় একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল, উত্তর পশ্চিম শাখায় বাতিল ট্রেন, বাতিল হাওড়া যোধপুর এক্সপ্রেস, একাধিক ট্রেনের যাত্রাপথ বদল, রুট বদল বিকানের কলকাতা এক্সপ্রেসের। মেরামতির কারণেই এই হাওড়া শাখায় একাধিক দূরপাল্লা ট্রেন বাতিলের কথা জানা যাচ্ছে। উত্তর পশ্চিম শাখায় বাতিল ট্রেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, রেল সূত্রে কি খবর রয়েছে? আমি জানাচ্ছি, চিফ পাবলিক রিলেশন অফিসার একলব্য চক্রবর্তী একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন উত্তর পশ্চিম হাওড়া শাখায় দিয়ে যায় যে ট্রেনগুলি, সেরকম বেশ কিছু এক্সপ্রেস বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে। আমি দর্শকদের সুবিধার জন্য বলে দিই যে 21শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের মধ্যে হাওড়া যোধপুর এক্সপ্রেস যেটা ছাড়ার কথা সেটা বাতিল হয়েছে। যোধপুর থেকে হাওড়া আসার যোধপুর হাওড়া এক্সপ্রেস যেটা 23শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে কলকাতা আসার কথা সেটাও বাতিল হয়ে গেছে। এর পাশাপাশি বিকানের কলকাতা প্রতাপ এক্সপ্রেস, তার রুট ডাইভার্ট করা হয়েছে। কলকাতা থেকে বিকানের যাওয়ার যে এক্সপ্রেস, কলকাতা বিকানের প্রতাপ এক্সপ্রেস, সেটা রুট ডাইভার্ট করা হয়েছে। হাওড়া বিকানের এক্সপ্রেস, হাওড়া থেকে বিকানের যাওয়ার এবং বিকানের হাওড়া এক্সপ্রেস, এই দুটি ট্রেনেরও রুট ডাইভার্ট করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য হাওড়া সেকশনের এনকোয়ারিতে যোগাযোগ করতে বলা হয়েছে যাত্রীদের। বিশাখা।
ধন্যবাদ সৌমেন। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। এর পাশাপাশি এই মুহূর্তে অন্যতম যেটা উদ্বেগের বিষয় ওমাইক্রন ইতিমধ্যে বিশ্বের 23টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। আগের মতো করোনার উপসর্গ কিন্তু দেখা যাচ্ছে না, স্বাদ গন্ধ হারিয়ে যাচ্ছে না, কয়েকটি মৃদু উপসর্গ রয়েছে। কি কি সেই উপসর্গ? জানা যাচ্ছে জ্বর, সর্দি, শরীরে ক্লান্তি, গাঁটে ব্যথা, গলা খুসখুস, এই ধরনের কিছু কিছু মৃদু উপসর্গ রয়েছে। এবং যেটা আগে কোভিড-19 বা কোভিডের অন্যান্য যে ভেরিয়েন্টগুলো সেক্ষেত্রে যা যা ছিল সেগুলো এখন আর থাকছে না এই ওমাইক্রনের সঙ্গে। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। সুখেন্দু, কি বলছেন চিকিৎসক মহলের তরফ থেকে, কি বলা হচ্ছে? দেখো বিশাখা, আমরা জানি যে ভারতবর্ষের দুজন ইতিমধ্যেই যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমাইক্রনের হদিশ মিলেছে। কর্ণাটকে 66 বর্ষীয় এবং 46 বর্ষীয় দুজনের শরীরে এই ওমাইক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এবং চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছিল একটু আগে, ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট শুভ্রজ্যোতি ভৌমিক তিনিও যেরকম জানাচ্ছিলেন যে এক্ষেত্রে ওমাইক্রনের ক্ষেত্রে বেশ কিছু উপসর্গ রয়েছে, যে উপসর্গগুলো কোভিড-19 বা ডেল্টা ভ্যারিয়েন্টের সময় ছিল, যেখানে আমরা দেখেছিলাম যে স্বাদ এবং গন্ধ কিছুই পাওয়া যাচ্ছিল না, জ্বর সর্দি ছিল। কিন্তু এই ওমাইক্রনের ক্ষেত্রে কিন্তু স্বাদ গন্ধ এই ধরনের কোনো বিষয় থাকে না। কিছু কিছু মৃদু উপসর্গ রয়েছে, যেগুলোর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে যে শরীরে ভীষণভাবে ক্লান্তি দেখা দেবে। পাশাপাশি এই ক্লান্তির পাশাপাশি রয়েছে গলা খুসখুসে কাশি এবং একই সঙ্গে শুকনো কাশি, দুটোই থাকছে। পাশাপাশি গাঁটে ব্যথা এবং শরীরে যে ক্লান্তি, এই বিষয়গুলো জ্বর এবং সর্দি, জ্বর থাকলেও সেটা খুব মৃদু এবং একই সঙ্গে সর্দি সামান্য থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে বারবার চিকিৎসকরা যে কথাটা বারবার বলছেন, পরামর্শ সতর্ক হওয়ার বিষয় যে কোনোভাবে যদি এই ওমাইক্রন ভ্যারিয়েন্টের হদিশ মেলে এবং একই সঙ্গে যদি তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে দ্রুত আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ 5 থেকে 7 দিন যদি আইসোলেশনে পাঠানো যায় তাহলে সেক্ষেত্রে আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার ছিলেন নিউজ রুম থেকে। আমরা যে খবরে নজর রাখবো, ফ্ল্যাট থেকে উদ্ধার মির্জাপুর খ্যাত অভিনেতার পচা গলা দেহ। ভোপালের ছেলে ব্রহ্মা ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন, বরাবরই তার অভিনেতা হওয়ার স্বপ্নে তিনি পাশে পেয়েছেন তার পরিবারকে। কিন্তু সেই পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করা সেই ব্রহ্মা, সেই অভিনেতা, তিনি তার পচা গলা ফ্ল্যাট থেকে, তার পচা গলা দেহ উদ্ধার হলো ফ্ল্যাট থেকে। মির্জাপুর খ্যাত অভিনেতার পচা গলা দেহ উদ্ধার। ভোপালের ছেলে ব্রহ্মা, তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন ছোট থেকেই, এবার বরাবরই তার অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, পাশে পেয়েছেন পরিবারকে। কিন্তু কেন তার ফ্ল্যাট থেকে কিভাবে এই তার দেহ পচা গলা অবস্থায় উদ্ধার হলো, সেই নিয়ে ইতিমধ্যেই একটা সন্দেহের দানা বেঁধেছে। আমাদের এই ব্রেকিং নিউজ সেগমেন্ট এখানেই শেষ করছি। জবাব চায় বাংলার আলোচনা এবং ব্রেকিং নিউজ সেগমেন্ট। এরপর দেখুন 294 সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।